অত্যন্ত আর্থিক সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ভারত সরকার এবং আসাম সরকার এবং নানা সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। ছত্তিশগড়, মণিপুর রাজ্যের সেখানকার সরকারও আসাম সরকারকে সহযোগিতা ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক সাহায্য আসাম সরকারকে আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তাব রাখছি এবং আমরা সেটা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মহোদয়, আমি দুটো ঘোষণা এখানে করছি। মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং অর্থ দপ্তরের সঙ্গেও আলোচনা হয়েছে। দুটোই আমাদের একটি প্রাক্তন বিধায়ক কেন্দ্রিক আর একটা বর্তমান বিধায়কদের কাজের সুবিধা কেন্দ্রিক। বিষয় হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বিভিন্ন সময় বিধায়কদের নানা সুযোগ সুবিধা ইত্যাদি বিগত সরকার বৃদ্ধি করলেও প্রাক্তন বিধায়কদের ক্ষেত্রে কোন রকম অর্থনৈতিক সুরক্ষা বা তাদের সহযোগিতা বিগত সরকার করেননি। এবং আমি হয়তো ওই সামান্য টাকা বিগত সরকার তাদের মনে হয়নি দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি নিজে বেশ কিছু প্রাক্তন বিধায়ককে আমি দেখেছি ভিন্ন ভিন্ন দলের, তারা অত্যন্ত সততা নিষ্ঠা নিয়ে তাদের বিধায়কের কার্যকাল অতিবাহিত করেছেন। আমি এক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায়, তখন অবিভক্ত মেদিনীপুর, মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু বাবুর কে দেখেছি এখনো প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন, বাজার থেকে আনাজ জিনিসপত্র যেভাবে কেনাকাটা করেন, লোকের সঙ্গে বসে এক বেঞ্চিতে চা খান। আবার আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আমাদের বাসন্তীর প্রাক্তন এমএলএ, মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তাকে দেখছিলাম যে তিনি স্টেশনে বসে আছেন, রেল স্টেশনে। তাকে একজন সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে, তাকে বলছেন যে সুভাষ দা, আপনি এখানে প্রত্যেক দিন আসেন? বলছে, হ্যাঁ আসি, আমি এখানে পাশে সবজির বাজার করি, তারপরে এখানে বসে এই রেলের বেঞ্চিতে বসে একটু চাটা খাই, খবর কাগজ একটু পড়ি টড়ি এখানে হকারদের কাছ থেকে নিয়ে তারপরে বাড়ি চলে যাই। এগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এই বর্ষিয়ান প্রাক্তন বিধায়করা, তারা তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তো রাজ্যের মোটেই ভালো নয়, আমাদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। আমি এটার জন্য আমাদের পরের সেশনে আইন আনতে হবে, কারণ অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এফেক্টটা আগস্ট মাস থেকে তারা পাবেন এরিয়ার সহ। আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা 6,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি 10,000 টাকা করার ঘোষণা করলাম। মাননীয় বর্তমান বিধায়কবৃন্দ, আগে বিধায়করা সরকারি অফিস থেকে কাজ পরিচালনা করতেন, এখন বিধায়কদের নিজস্ব অফিস, মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী নিজস্ব অফিস করতে হয়। অনেকে দলের অফিসকে বিধায়ক অফিসে পরিণত করেন, আবার অনেকে
দলের অফিসটা দলের জায়গায় রাখেন, বিধায়ক অফিসটাকে বিধায়ক সেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। আমরা এখানে যে 208 জন জিতেছিলাম, একটা আমাকে ছাড়তে হয়েছে, 207। আমাদের কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য সভাপতি আমরা বিধায়কদের নিয়ে দলীয় মিটিং করেছিলাম। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ কেউ হয়তো করেছেন, কেউ কেউ ভাবছেন করবেন। এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন, স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র।